কল্পনা করুন, আজকের ভারতের মানচিত্রে আমরা যে ত্রিপুরা নামে রাজ্যটি দেখি সেটি নেই। আগরতলা, উদয়পুর, ধর্মনগর কিংবা কৈলাসহর সবই ভারতের নয়, বরং বাংলাদেশের অংশ। শুনতে অবিশ্বাস্য লাগলেও স্বাধীনতার ঠিক আগে ও পরে এমন এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। বহু গবেষকের মতে সেই সময় ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একটি গোপন ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে রয়েছে রাজপ্রাসাদের আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, দেশভাগের অস্থিরতা, ধর্মীয় ও রাজনৈতিক মেরুকরণ এবং নবগঠিত ভারত ও পাকিস্তানের কূটনৈতিক প্রতিযোগিতা। একদিকে ছিলেন রাজপরিবারের একজন সদস্য যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে চেয়েছিলেন, অন্যদিকে ছিলেন প্রভাবশালী এক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা যার লক্ষ্য ছিল ত্রিপুরার ভবিষ্যৎকে ভিন্ন পথে নিয়ে যাওয়া। কিন্তু এই সমস্ত পরিকল্পনার মুখোমুখি দাঁড়িয়েছিলেন এক দৃঢ়চেতা মহারানী, যিনি শেষ পর্যন্ত রাজ্যের ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আমরা জানব মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের মৃত্যুর পর কিভাবে ত্রিপুরার রাজনীতিতে এক অভূতপূর্ব অস্থিরতা তৈরি হয়েছিল, কেন কিছু শক্তি ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল বলে অভিযোগ ওঠে, এবং কিভাবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এটি শুধু একটি রাজ্যের ইতিহাস নয়, বরং ভারতীয় উপমহাদেশের দেশভাগ পরবর্তী রাজনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে আর দেরি না করে শুরু করি। প্রেক্ষাপট: একজন রাজার শেষ সিদ্ধান্ত। 1947 সাল। সমগ্র ভারতবর্ষ তখন ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। একদিকে ব্রিটিশ শাসনের অবসান ঘনিয়ে এসেছে, অন্যদিকে দেশভাগের আশঙ্কায় সর্বত্র উদ্বেগ, অনিশ্চয়তা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ ভারতের পাশাপাশি উপমহাদেশে ছিল 5 শতাধিক দেশীয় রাজ্য, যাদের প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হতো তারা ভারত না পাকিস্তান কোন রাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে, অথবা তারা স্বাধীন থাকতে পারবে। ত্রিপুরা ছিল সেই দেশীয় রাজ্যগুলির অন্যতম। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের 3 দিক ঘিরে ছিল পূর্ববঙ্গ, যা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশে পরিণত হয়। ফলে ত্রিপুরার ভবিষ্যৎ শুধু রাজপরিবারের বিষয় ছিল না, এটি ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থেরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সময় ত্রিপুরার সিংহাসনে ছিলেন দূরদর্শী শাসক মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য। শিক্ষা, প্রশাসন, নগর পরিকল্পনা এবং আধুনিক উন্নয়নের জন্য তিনি আজও স্মরণীয়। আগরতলা শহরের পরিকল্পিত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং প্রশাসনিক সংস্কারে তার অবদান বিশেষ উল্লেখযোগ্য। দেশভাগের উত্তাল পরিস্থিতিতে তিনি বুঝেছিলেন ছোট্ট একটি দেশীয় রাজ্যের পক্ষে সম্পূর্ণ স্বাধীন থাকা বাস্তবসম্মত নয়। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং নিরাপত্তাজনিত কারণে বৃহত্তর কোনো রাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়াই হবে সবচেয়ে নিরাপদ পথ। দীর্ঘ রাজনৈতিক আলোচনা এবং পরিস্থিতির মূল্যায়নের পর তিনি ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার নীতি গ্রহণ করেন। 1947 সালের 28 এপ্রিল তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। সেদিন তিনি ত্রিপুরার প্রতিনিধি হিসাবে তার মন্ত্রী গিরিজা শঙ্কর গুহকে ভারতের গণপরিষদে মনোনীত করে পাঠান এবং সেই সিদ্ধান্তের খবর দিল্লিতে পাঠানো হয়। অনেক গবেষকের মতে এই পদক্ষেপ ছিল ভারতের সঙ্গে ত্রিপুরার ভবিষ্যৎ সম্পর্ক প্রতিষ্ঠা করার আনুষ্ঠানিক সূচনা। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার আগেই আকস্মিকভাবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়। মাত্র 19 দিন পর 17ই মে 1947 সালে দীর্ঘদিন নিউমোনিয়ায় মাত্র 19 দিন পর 17ই মে 1947 দীর্ঘদিন মাত্র 19 দিন পর 17ই মে 1947 দীর্ঘদিন নিউমোনিয়ায় ভোগার পর মাত্র 38 বছর বয়সে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যু হয়। তার এই অকাল প্রয়াণ শুধু রাজ পরিবারকেই শোকাহত করেনি, বরং ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। তার উত্তরসূরি যুবরাজ কিরিট বিক্রম কিশোর তখন ছিলেন অপ্রাপ্ত বয়স্ক, ফলে তিনি নামমাত্র রাজা হলেও বাস্তবে শাসনভার চলে যায় একটি রিজেন্সি কাউন্সিলের হাতে। এই কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। ঠিক এখান থেকেই শুরু হয় ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত অধ্যায়। কারণ একজন শক্তিশালী ও দূরদর্শী শাসকের মৃত্যুর পর প্রশাসনের ভেতরে তৈরি হয় ক্ষমতার শূন্যতা। আর ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই কোনো রাষ্ট্রে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়, তখনই বিভিন্ন স্বার্থ গোষ্ঠী নিজেদের লক্ষ্য পূরণে সচেষ্ট হয়। দেশভাগের অস্থির পরিস্থিতি, পূর্ববঙ্গের সাম্প্রদায়িক সংঘর্ষ, উদ্বাস্তু প্রবাহ এবং রাজপ্রাসাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে ত্রিপুরা ধীরে ধীরে এমন এক সংকটের দিকে এগোতে থাকে যা কয়েক মাস আগেও কেউ কল্পনা করতে পারেনি। অনেক গবেষকের মধ্যে এই সময় থেকেই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে একাধিক রাজনৈতিক পরিকল্পনা এবং গোপন যোগাযোগ শুরু হয়, যার উদ্দেশ্য ছিল ত্রিপুরার ভবিষ্যৎকে নতুনভাবে নির্ধারণ করা। এই পরিস্থিতির মধ্যেই আবির্ভাব ঘটে এমন দুই ব্যক্তির, যাদের নাম আজও ত্রিপুরার ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায়ের সঙ্গে জড়িত রয়েছে। এই সময় ইতিহাসের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসে রাজপরিবারের সদস্য দুর্জয় কিশোর দেববর্মার নাম। তিনি ছিলেন মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের সৎ ভাই। রাজপরিবারের সদস্য হওয়ায় প্রশাসনের ভেতরে তার একটি প্রভাব ছিল। মহারাজার মৃত্যুর পর যখন অপ্রাপ্ত বয়স্ক কিরিট বিক্রম কিশোর সিংহাসনের উত্তরাধিকারী হন এবং রিজেন্সি কাউন্সিল রাজ্য পরিচালনার দায়িত্ব নেয়, তখন অনেকের মতে দুর্জয় কিশোর নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখতে চেয়েছিলেন। ইতিহাসবিদ পান্নালাল রায় তার গবেষণা গ্রন্থ প্রাসাদ ষড়যন্ত্রে উল্লেখ করেছেন যে এই সময় রাজপরিবারের অভ্যন্তরে একটি গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে, যারা বিদ্যমান প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে আগ্রহী ছিল। যদিও এই বিষয়ে সব ইতিহাসবিদ একমত নন, তবুও বিভিন্ন গবেষণায় দুর্জয় কিশোরের রাজনৈতিক সক্রিয়তার উল্লেখ পাওয়া যায়। এই সময় একটি গুরুত্বপূর্ণ নাম সামনে আসে, সেই নামটি হলো মোহাম্মদ আব্দুল বারী খান, যিনি সাধারণ মানুষের কাছে গেদু মিয়া নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী, ঠিকাদার ও প্রভাবশালী মুসলিম নেতা। সমসাময়িক রাজনৈতিক কর্মকাণ্ডে তার যথেষ্ট প্রভাব ছিল। বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে যে তিনি আঞ্জুমানি ইসলামিয়ার অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং মুসলিম লীগের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে। 1947 সালের দেশভাগের পর পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে যায়, কিন্তু ত্রিপুরা তখনও কোনো রাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি। এই অনিশ্চিত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সক্রিয় করে তোলে। গবেষকদের মতে গেদু মিয়া উপলব্ধি করেছিলেন যে ত্রিপুরার ভৌগোলিক অবস্থান পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ত্রিপুরা পূর্ববঙ্গ দ্বারা প্রায় সম্পূর্ণ বেষ্টিত ছিল।
যদি এই রাজ্য পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে পূর্ব পাকিস্তানের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। অন্যদিকে ত্রিপুরার ভেতরে তখন আরেকটি বড় পরিবর্তন ঘটেছিল। দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে হাজার হাজার হিন্দু উদ্বাস্তু ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করেন। এতে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য দ্রুত বদলাতে থাকে। আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হতে থাকে। এই সামাজিক অস্থিরতাকেও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল বলে একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে গেদু মিয়া এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চেয়েছিলেন। তিনি দুর্জয় কিশোরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী দুর্জয় কিশোরকে আশ্বাস দেওয়া হয় যে ত্রিপুরা যদি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় তাহলে তাকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করা হবে। বিনিময়ে নতুন প্রশাসন পাকিস্তানের প্রতি অনুগত থাকবে। যদিও এই কথোপকথনের কোনো সরকারি নথি আজও পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে ইতিহাসবিদ পি রায়, সাংবাদিক সুবীর ভৌমিক এবং কয়েকটি গবেষণাপত্রে এই অভিযোগের উল্লেখ রয়েছে। তাই এটিকে নিশ্চিত ঐতিহাসিক সত্যের পরিবর্তে গবেষকদের উত্থাপিত অভিযোগ হিসাবে দেখা অধিকতর গ্রহণযোগ্য। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে এই ষড়যন্ত্রকে ফাঁস করে দেওয়া হয়, বানচাল করে দেওয়া হয় এবং ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পরবর্তী সময়ে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।